পেনটা কই? এটা না। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে পরিণতির প্রথম পত্রের সপ্তম অধ্যায় লেকচার 2-এ আজকে তোমাদের সবাইকে স্বাগতম। এবং তোমাদের সাথে আমি আছি তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর এবং পড়ালেখা প্ল্যাটফর্মে ফ্রি সিভিক্স কোর্সে। এবং আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস, এবং ইতিপূর্বে আমরা প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের যে অংশটুকু পড়েছি তার পরবর্তী অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে গত ক্লাসে আমরা যা পড়িয়েছিলাম সেই অংশ ক্লাস যারা করনি তোমাদেরকে আমি প্রথমেই বলবো সেই অংশের ক্লাসটা করে নিতে। ওকে, তো আশা করি তোমরা সবাই আমাকে ঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ। তোমাদের যদি দেখতে বা শুনতে কোনো ধরনের সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকে আমি দেখতে পাচ্ছি অনেকেই ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো, এবং তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো তোমাদের রিকোয়েস্ট করব আমাদের এই লাইভ সেশনটি তোমরা একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করো। ওকে, এবং আমি জানি যে অনেকেই শেয়ার করবে, তবে যারা শেয়ার করবে না তারা পরীক্ষার খাতায় গিয়ে প্রশ্নের উত্তর করতে পারবে না। ঠিক আছে, যদি শেয়ার না করো তাহলে এখানে যা পড়বে সেগুলো পরীক্ষার খাতায় গিয়ে লিখতে পারবে না। ওকে, দেখি কে কে লেখার জন্য শেয়ার করে দেখি। ওকে, আমরা লাস্ট ক্লাসে যেহেতু অধ্যায়টা সরকার কাঠামো নিয়ে, সরকার কাঠামো কী বা সরকার কাকে বলে সে বিষয় নিয়ে আমরা লাস্ট ক্লাসে এই অংশগুলো পড়েছিলাম, এবং এই অংশগুলোতে আমরা বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছি এবং এই প্রশ্নগুলোর আমরা উত্তর করেছি। অনেকেই ছিলে তোমরা যারা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছে। ওকে, হৃদয় যুক্ত হয়েছে, আলফি যুক্ত হয়েছে, এবং আরও কে কে যুক্ত হয়েছে একটু কমেন্টস করো, আমি দেখি তো তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, তো আমি আবার একটু তোমাদের ব্যাগ নিয়ে যাই। আমরা যেহেতু এই অধ্যায়টা পড়াচ্ছি, এই অধ্যায়ে আমরা লেকচার 2 পড়বো আজকে। তো তোমরা একটু কমেন্টস করো কে কোন জায়গা থেকে আজকের লাইভটি দেখছো। আদাব, সাজ্জাদ তুমি একটা মোবাইল দাও তো আমাকে, আমার মোবাইলে সার্চ নাই। আর ক্লাসটা একটু শেয়ার করে দাও গ্রুপগুলোতে, অনেক স্টুডেন্ট জানে না, বিশেষ করে আমাদের চ্যানেলগুলোতে দিয়ে দাও। ওকে, পিতু যুক্ত হয়েছে এবং রুদ্র যুক্ত হয়েছে। তো কে কোন জায়গা থেকে দেখছো একটু বলো, আমাকে শুনতে পাচ্ছ কিনা সেটাও একটু জানাও। আজকে সিভিক্স সপ্তম অধ্যায়ে তোমাদের লেকচার 2 নিয়ে আমি হাজির হয়েছি। করগুশ যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা কি জানো না যে আজকে ক্লাস হবে, নাকি তোমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছো? মাহি আসলো এবং আলফি রংপুর থেকে যুক্ত হয়েছে। তোমাদের নিজেদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে রাখো। ওকে, ক্লাসটা শেয়ার করে রাখো নিজেদের টাইমলাইনে। রংপুর থেকে আলফি, আচ্ছা, কাটালিপাড়া থেকে কটালিপাড়া, এটা কোথায়? এটা তো আমি চিনি না। আচ্ছা, যাই হোক, যেখান থেকে যুক্ত হয়েছে জেলার নাম বলো, জেলার নাম বললে আমি চিনবো, বা উপজেলার নাম বললে চিনতে পারি। ঠিক আছে, কমেন্ট সেকশনে একটু দ্রুত জানাও, এটাই দাও, কমেন্ট সেকশনে একটু দ্রুত জানাও, দেখি একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। মোবাইলে সার্চ শেষ হয়ে গেছে, আমি আজকে সন্ধ্যা থেকেই ক্লাসে ছিলাম, লাইভে ছিলাম যার কারণে। ওকে, ঠিক আছে। আচ্ছা, গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছে, রংপুর থেকে হৃদয়। এই লাইভটা সাজাদ লিঙ্কগুলো একটু গ্রুপে দিয়ে দাও দ্রুত। আচ্ছা, নেত্রকোনা থেকে, হ্যাঁ লিঙ্কগুলো গ্রুপে দিয়ে দিছো, ওই চ্যানেলটাতে একটু দিয়ে দাও, চ্যানেল যেটা আছে ওটাতে একটু দিয়ে দাও। আমরা লাস্ট ক্লাসে যে অংশটুকু পড়েছি আজকে সেই অংশটাকে বাকি অংশ পড়বো। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে পড়েছি, অর্থাৎ এই অংশগুলো আমরা গত ক্লাসে পড়েছি, এবং এরপরে হচ্ছে আমরা আজকে এর পরের অংশ পড়ব, অর্থাৎ আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে এক নায়কতন্ত্র। আমরা গণতন্ত্র সম্পর্কে গত ক্লাসে পড়েছি, গণতন্ত্র কি, কাকে বলে, গণতন্ত্রের দুষ্ত্রুটি এবং গণতন্ত্র কিভাবে সফল করা যায়। এবং এরপরে গণতন্ত্র নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন ছিল, গণতন্ত্রের প্রশ্নগুলো নিয়ে আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি। যারা ক্লাসটি করো নাই তারা ক্লাসটি আগে করে নিতে হবে, এরপরে হচ্ছে আর বাকি অংশটা আমরা আজকে পড়বো। আজকে যেই অংশটা পড়বো সেটা হচ্ছে কি একনায়কতন্ত্র থেকে। ওকে, আমরা সরকারের যে বিভিন্ন ধরন পড়েছি সেই ধরনগুলোর মধ্যে একজনের শাসনকে কেন্দ্র করে যে সরকার গড়ে ওঠে সেটাকে আমরা বলছি একনায়কতান্ত্রিক সরকার। আজকে আমরা সেই একনায়কতান্ত্রিক সরকার নিয়ে আলোচনা করব। ক্লাসের সংখ্যা খুবই কম এবং ক্লাসের আজকের উপস্থিতি খুবই হতাশাজনক। তোমরা সাফায়াত হুসাইন রাফি আমাদের সাথে যুক্ত হয়েছে, রাসেল রানা যুক্ত হয়েছে, তাসমিন যুক্ত হয়েছে, আলফি যুক্ত হয়েছে ফিরগঞ্জ থেকে, রংপুর ফিরগঞ্জ থেকে। আচ্ছা, চমৎকার। কেয়ামনি যুক্ত হয়েছে। আরও যারা যুক্ত হয়েছে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও।
দ্রুত 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 একটু টাইমলাইন শেয়ার করে রাখো। আজকে আমরা এর পরের অংশ থেকে অর্থাৎ একনায়কতন্ত্র থেকে পড়বো। একনায়ক কি বা একনায়কতন্ত্র কাকে বলে? যখন যে সরকার ব্যবস্থায় শুধুমাত্র একজন ব্যক্তি মূলত সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে, তখন সেটাকে বলা হয় একনায়কতান্ত্রিক সরকার। এবং এটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার একদম বিপরীত একটা সরকার। অর্থাৎ গণতন্ত্রের মধ্যে আমরা জানি যে একজন মানে অনেকেই শাসন করে। দেখো, গণতন্ত্রের মধ্যে আমরা যেটা জানি সেটা হচ্ছে গণতন্ত্রের ক্ষেত্রে আমরা অনেকের শাসন বলেছি। গণতন্ত্র ওই যে সরকারের যে সংখ্যা নীতি আছে না, আমরা সংখ্যা নীতির উপর ভিত্তি করে, এরিস্টটলের যে সংখ্যা নীতি, সেই সংখ্যা নীতির উপর ভিত্তি করে আমরা যে বললাম যে একজনের শাসন, এই একজনের শাসনের মধ্যে একনায়কতন্ত্র হচ্ছে অন্যতম। অর্থাৎ একজনের শাসন হচ্ছে কি? একনায়কতন্ত্র। এই একনায়কতন্ত্র নিয়েই আমরা আজকে পড়ছি। ডিক্টেটরশিপ ইংরেজিতে কি বলা হচ্ছে? ডিক্টেটরশিপ বলা হচ্ছে। এবং ডিক্টেটর কাকে বলা হয়? ডিক্টেটর হচ্ছে যিনি এককভাবে রাষ্ট্র পরিচালনা করেন। এবং গণতন্ত্রের বিপরীত শাসন ব্যবস্থা, তাহলে কোন শাসন ব্যবস্থাকে গণতন্ত্রের বিপরীত শাসন ব্যবস্থা বলা হয়? আজকে বিকালে ক্লাস করে আসলাম স্যার, আমি তো আজকে বিকালেও ক্লাস করে আসছি। আচ্ছা প্রণয় ধর, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখা যাচ্ছে না অবশ্যই, শেয়ারা হয়তো দেখলে চিনবো। সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। তো এরপরে একটু খেয়াল করো, যেটা বলছি যে গণতন্ত্রের ঠিক বিপরীত, অর্থাৎ গণতন্ত্রের মধ্যে আমরা জানি যে অনেকের শাসন, এখানে অনেক মানুষ শাসন করে। আর একনায়কতন্ত্র হচ্ছে তার বিপরীত শাসন ব্যবস্থা। ওকে, খ্রিস্টের জন্মের 7ম ও 6ষ্ঠ শতকে প্রাচীন গ্রিসের স্বৈরতন্ত্রের মধ্যেই একনায়কতন্ত্রের কি ঘটে? উত্থান ঘটে। অর্থাৎ একনায়কতন্ত্রের ইঙ্গিত ছিল, অর্থাৎ 7ম ও 6ষ্ঠ শতকের, এটা মনে রাখবা। তাহলে কোন সময়ে একনায়কতন্ত্রের ইঙ্গিত ছিল? খ্রিস্টের জন্মেরও 7ম 7ম শতকে প্রাচীন গ্রিসের যে স্বৈরতন্ত্র, সেখানেই একনায়কতন্ত্রের ইঙ্গিত ছিল। অর্থাৎ ওইখানেই একনায়কতন্ত্রের ধারণাটা জন্ম হয়েছে। আধুনিক বিশ্বে একনায়কতন্ত্র গণতন্ত্রের বড় প্রতিদ্বন্দ্বী। এবং ইউরোপের প্রভাবশালী কয়েকটি দেশ যেমন জার্মানি, হিটলার, ইতালির মুসোলিনি, স্পেনের ফ্রাঙ্কো, এরা হচ্ছে একনায়ক। কার নাম বলছি? কার নাম বলছি একটু মনে রাখার চেষ্টা করো। প্রথমে জার্মানির কি বলছি? হিটলারের নাম বলছি, তোমরা কমেন্ট সেকশনে জানাও। ইতালির কার নাম বলছি একটু কমেন্ট সেকশনে জানাও তো দেখি। ইতালির যিনি একনায়ক তার নাম কি? আমি একটু আগে বলেছি, তোমরা এখন কমেন্ট সেকশনে জানাও। দেখি কয়জন ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতেছো, আমি সেটা বোঝার চেষ্টা করি। একটু তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আসলে ইতালির যিনি একনায়ক ছিলেন তিনি কে। যদি পারো তাহলে আমি মনে করব যে হ্যাঁ তুমি মনোযোগ দিয়ে ক্লাসটি করছো। আর যদি না পারো তাহলে আমি ধরে নিব যে তুমি হয়তো ক্লাসটি মনোযোগ দিয়ে করছো না। ঠিক আছে, বিকালে করে আসলাম। আচ্ছা ঠিক আছে, এখানে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে কি, লিঙ্কগুলো মনে হয় গ্রুপগুলোতে দেয় নাই। যেটা বলছি সেটা হচ্ছে কি, যে তোমার জার্মানির যেটা বললাম হিটলারের কথা বললাম, স্পেনের ফ্রাঙ্কোর কথা বললাম, ইতালির কে? ইতালির মুসোলিনি একনায়ক। আচ্ছা ভেরি গুড, ইতালির মুসোলিনি, আপনি অনেক ভালো বোঝান। আচ্ছা রাসেল, এখানে যেটা বলছিলাম নেট প্রবলেমের কারণে ক্লাস করতে পারছে না। আচ্ছা মুসোলিনি, দেখো মুসোলিনির যার কথা বলছো, এই মুসোলিনি হচ্ছে সেই ব্যক্তি যিনি হচ্ছে তোমার যাকে ফেসিবাদের প্রবক্তা বলা হয়, ফেসিস্ট, অর্থাৎ ফেসিবাদ অর্থাৎ যেটাকে আমরা বলি ফেসিজম। বুঝতে পারছো? তো মুসোলিনি যেটা করেছেন সেটা হচ্ছে তিনি একটা, এখানে মুসোলিনি দীর্ঘ ইকার হবে। তো মুসোলিনি যেটা করেছেন সেটা হচ্ছে কি, তিনি মূলত একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন। মুসোলিনি তিনি একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন যেটার নাম হচ্ছে ফেসিস্ট। ওকে, এবং এই ফেসিস্টের যে আইডিওলজি সেটাকে বলা হয় ফেসিজম। কি বলা হয়? ফেসিজম বলা হয়। কি বলা হয়? ফেসিজম। তাহলে ফেসিস্টের আইডিওলজি বা তাদের যে প্রবর্তিত যে ধারণা, তাদের যে মতবাদ, সেটাই হচ্ছে ফেসিজম। এবং এই ফেসিবাদ যিনি প্রচলন করেছেন মুসোলিনি, আমরা মনে রাখবো। তাহলে ইতালির মুসোলিনি এবং স্পেনের ফ্রাঙ্কো। বিশ্বযুদ্ধের পরে একনায়কতন্ত্রের আবির্ভাব হয় এবং আধুনিক যুগে গণতন্ত্রের সমাধির উপর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে স্পেন, ফ্রান্স, জার্মানি, ইতালি এই দেশগুলোতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। বিশেষ করে স্পেন, জার্মানি এবং ইতালির কথাই আমাদের একটু বেশি স্মরণে রাখতে হবে। ঠিক আছে, তো ফেসিবাদের জনককে তাহলে আমাদের মনে রাখতে হবে, ফেসিবাদের জনক হচ্ছে বেনিতো মুসোলিনি।
এই মুসোলিনি মূলত ফেসিবাদের প্রবক্তা, ফেসিবাদের জনক। তাহলে আমরা জানলাম কি ফেসিবাদের প্রবক্তা বা ফেসিবাদের জনককে মুসোলিনি। তাহলে আমাদের মনে রাখতে হবে তাহলে মুসোলিনি কোন দেশের? মুসোলিনি হচ্ছে তোমার ইতালির মুসোলিনি। ওকে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ল্যাতিন আমেরিকা এবং সে দরকার নাই এগুলো। এরপরে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি একনায়কতন্ত্রের মূলনীতি হচ্ছে এই যে এক জাতি, এক দল এবং এক নেতা। এটাই হচ্ছে একনায়কতন্ত্রের মূলনীতি। তাহলে একনায়কতন্ত্রের মূলনীতি কি মনে রাখবা? একনায়কতন্ত্রের মূলনীতি কি আবার বলছি, ফোরকান মাহমুদ বলছে যে কোসি স্যার। আচ্ছা, সে বারবারই এই কমেন্টটা করে। তোমার কাছে কেন মনে হয় আমাকে কোসি? তুমি কি আমাকে খাই দেখছো যে কোসি না মানে পাখা না হচ্ছে টক না ঝাল? হ্যাঁ, ফাজিল ছেলে। এখানে যেটা বলছি সেটা হচ্ছে কি এক জাতি, এক দল, এক নেতা। এটা হচ্ছে একনায়কতন্ত্রের মূলনীতি। বুঝতে পারছো? এটা তোমরা মনে রাখবা। এবং এর কমেন্ট দেখে মনে হচ্ছে যে সে আমার অনেক আগে থেকেই বন্ধু এবং বন্ধুত্বের খাতিরে সে আমার সাথে মস্কারি করতেছে। হ্যাঁ, এটারে বলে যে লিমিটলেস বেয়াদবি। বুঝছো? এই ধরনের কমেন্টস করা থেকে বিরত থাকবে। এই ধরনের কমেন্টস এগুলো তোমাদের নিজেদেরই আত্মসম্মানে লাগার কথা, যে আমি এই ধরনের একটা কমেন্টস করলাম পাবলিক প্লেসে, যেটা আমার মানুষ আমার সম্পর্কে কি ধারণা করবে, যে আমি আসলে যে কমেন্টসটা করলাম সেটা আসলে আমার পরিবেশ পরিস্থিতির সাথে যায় কিনা। ওকে, এটাকে বলে ম্যানার বলে। এটাকে কি বলে? ইংরেজিতে বলে ম্যানার। ওকে, এই ম্যানার জিনিসটা প্রত্যেকটা জায়গায় আমাদের চর্চা করতে হবে। ঠিক আছে? তো এরপরে যায় রাষ্ট্রের সব ক্ষমতার উৎস হচ্ছে একজন নেতা। একনায়কতন্ত্রের ক্ষেত্রে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি রাষ্ট্রের সব ক্ষমতা হচ্ছে একজন নেতার। কয়জন নেতার? একজন নেতা। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখানে কোনো আইনের শাসন বা দায়িত্বশীলতা নেই। এক কথায় বলতে গেলে এইটা এমসিকিউতে আসবে, তোমাদের এমসিকিউতে এটা আসবে, তোমরা এটা মাথায় রাখবা। এবং এর পাশাপাশি হচ্ছে এখানে স্বাধীনতা বা বাক স্বাধীনতার কোনো স্থান নেই। এখানে হচ্ছে জবরদস্তি বা তোমার জোর জবরদস্তি হচ্ছে এখানে মূল বিষয়, অর্থাৎ এখানে বল প্রয়োগটা বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে একনায়কতন্ত্রের ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এখানে বল প্রয়োগটা। কোনটা? বল প্রয়োগটা। বল প্রয়োগটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ হচ্ছে এখানে সমঝোতা বা আলাপ আলোচনা বা হচ্ছে পরামর্শ বা এই ধরনের কোনো কিছু এখানে আসলে নাই। অর্থাৎ একনায়কতন্ত্রের ক্ষেত্রে এখানে আলাপ আলোচনা, পরামর্শ, সমঝোতার কোনো স্থান নাই, বরং এখানে বল প্রয়োগটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তার মানে এক নায়ক বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতার চর্চা করে। যেমন তোমরা উত্তর কোরিয়ার নাম শুনছো না? উত্তর কোরিয়ার যিনি শাসক আছেন তোমরা তার নাম জানো? তার নাম জানলে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও। স্যার আজকে কি শেষ করাই দিবেন? আয়ান চৌধুরী অপু, আজকের একদিনে ক্লাস এটার মাধ্যমে এই অধ্যায় শেষ করার সুযোগ নাই। এই অধ্যায়টা যতদিন শেষ হবে না ততদিন আমি তোমাদেরকে পড়াবো, কোনো সমস্যা নাই। তবে আজকের দিনে শেষ হবে কি এই প্রশ্নটা তুমি শেষের দিন গিয়ে করলে মনে হয় ভালো হবে, কারণ এই অধ্যায়টা প্রায় 5-6টা ক্লাস লাগতে পারে। ওকে, এখানে যে বিষয়টা বললাম যে বল প্রয়োগটাই হচ্ছে এখানে একনায়কতন্ত্রের ক্ষেত্রে একটা বড় বিষয় আর কি, এটা আমরা মনে রাখবো। এখানে স্বাধীনতার কোনো স্থান নাই। যেমন আমরা যদি বলি গণতন্ত্রের মধ্যে, এই যে গত ক্লাসে আমি তোমাদের বললাম ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্রের মধ্যে অনেক বেশি, কিন্তু এই একনায়কতন্ত্রের মধ্যে রাষ্ট্রীয় বিষয়টাকে গুরুত্ব দিয়ে ব্যক্তি স্বাধীনতাকে মানে দূরে ঠেলে দেওয়া হয়। এখানে ব্যক্তি স্বাধীনতার কোনো স্থান নাই, বরঞ্চ রাষ্ট্রের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটাই হচ্ছে এখানে সিদ্ধান্ত, অর্থাৎ রাষ্ট্রই এখানে সবকিছু। এরপরে স্লাইডে আমরা চলে যাই, সেটা হচ্ছে নিয়মান, যিনি একনায়কতন্ত্রের ক্ষেত্রে সংজ্ঞা দিয়েছেন। তিনি কি বলেছে দেখো, একনায়কতন্ত্রের ক্ষেত্রে যে কথাটা বলেছেন সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি, একটি গোষ্ঠী যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এবং অবাধে একচেটিয়া ক্ষমতা প্রয়োগ করে তখন তাকে বলে একনায়কতন্ত্র। অর্থাৎ এক ব্যক্তি বা একটা গোষ্ঠী যখন একচেটিয়াভাবে ক্ষমতা দখল করে এবং প্রয়োগ করে, ক্ষমতা দখল করে এবং একচেটিয়াভাবে ক্ষমতা প্রয়োগ করে, তখন সেটাকে বলা হয় একনায়কতন্ত্র। তার মানে কি, একনায়কতন্ত্রের মূল কথা হচ্ছে কি এক ব্যক্তি বা একটা গোষ্ঠীর শাসন ব্যবস্থা যেখানে একচেটিয়াভাবে তারা ক্ষমতা চর্চা করে। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। ভেরি গুড। কিম জং উন, তোমাদের মাথায় সমস্যা নাই কেমনই, এটা তোমার মাথায় আছে, তোমার মনে আছে। ওকে, তোমার মাথায় সমস্যা নাই, তোমার মনে আছে বল প্রয়োগটা, এটা ঠিক আছে। তো এখন যেটা বললাম কিম জং উন, উত্তর কোরিয়ার কথা বললাম। আচ্ছা, মাই ফেভারিট কান্ট্রি কোরিয়া। উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া সেটা জানাই দাও। শিমু তোমার কাছ থেকে জিজ্ঞেস করতে চাই। আচ্ছা, এখানে যে বিষয়টা বললাম সেটা মনে রাখবা।
অর্থাৎ নিয়মের এই সংজ্ঞাটা মনে রাখবা, এটাই হচ্ছে মূলত একনায়কতন্ত্রের সংজ্ঞা। এর বাইরে আমি আর অন্য কোনো সংজ্ঞা প্রেফার করছি না আপাতত। একনায়কতন্ত্রের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, এক ব্যক্তি শাসন, একদলীয় শাসন, যদি এখানে একজন ব্যক্তিই থাকবে, একটাই দল থাকবে এবং এখানে কোনো বিরোধী দল থাকবে না, সর্বাত্মকভাবে মানে সব কিছুই একটা গোষ্ঠী বা একজন ব্যক্তি নিয়ন্ত্রণ করবে, একটা দল বা একটা ব্যক্তি সব কিছু নিয়ন্ত্রণ করবে, ক্ষমতা সব কেন্দ্রে থাকবে। কেন্দ্র মানে হচ্ছে কি, এক ব্যক্তি যেখানে চাইবে সেখানেই সব ক্ষমতা নিয়ন্ত্রিত, অর্থাৎ এক ব্যক্তি সব ক্ষমতা নিয়ন্ত্রণ করবে। ক্ষমতাহীন আইনসভা, যদি আমরা জানি যে সরকারের 3টি বিভাগ থাকে, আইন, শাসন এবং কি বিচার বিভাগ। এই যে দেখো, আইন, শাসন এবং বিচার বিভাগ, এই যে 3টা বিভাগ আছে, এই 3টা বিভাগের মধ্যে শাসন বিভাগের মধ্যেই একনায়ক অবস্থান করে। আইন বিভাগের মধ্যে যারা অবস্থান করে তারা শাসন বিভাগের এই একনায়কের কথার বাইরে যেতে পারে না। এই জন্য বলা হয় ক্ষমতাহীন বা প্রহসনমূলক। কি মূলক? প্রহসনমূলক। এটা তোমাদের অনেক বইয়ের মধ্যে পাবে, প্রহসনমূলক বলা হয়, মানে ক্ষমতাহীন, কার্যত অকার্যকর, অর্থাৎ প্রহসনমূলক যে আইনসভা সেটা মনে রাখতে হবে। ওকে, তাহলে ক্ষমতাহীন প্রহসনমূলক আইনসভা, সেখানে থাকে ব্যক্তি স্বাধীনতা পরিপন্থী। অর্থাৎ তুমি একনায়কতন্ত্রের ক্ষেত্রে এই যে কিম জং উনের কথা আমি বললাম, কিম জং উনের কথা, যে কথাটা বললাম, কিম জং উন তিনি ব্যক্তি স্বাধীনতা পরিপন্থী, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতাকে তিনি পছন্দ করেন না। তিনি চুলের কাটিং ঠিক করে দেয়, অর্থাৎ উত্তর কোরিয়াতে যে মানুষের চুলের কাটিং কেমন হবে, অর্থাৎ কি ধরনের চুল তারা রাখতে পারবে সেটাও কিন্তু তারা নির্ধারণ করে দিচ্ছে। তো আমাদের দেশে তোমরা দেখো যে আমরা যে গণতান্ত্রিক, সেটার একটা উদাহরণ হচ্ছে টিকটকাররা চুলের মধ্যে বিভিন্ন কালার করে, বিভিন্ন কাটিং করে, এবং হচ্ছে কখনো মনে হয় যে চুলের মধ্যে আগুন লাগছে, কখনো মনে হচ্ছে চুলের উপরে ঘাস দেওয়া হয়েছে। তো এইরকম বিভিন্ন ধরনের যে চুলের স্টাইল, এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। এবং যে কোনো সময় সে যে কোনো জায়গায় লাইভে এসে যে কোনো কিছু বলে যাচ্ছে, তো এইগুলো হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। কিন্তু উত্তর কোরিয়াতে ফেসবুক, ইউটিউব বা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ ব্যান। নিউজ চ্যানেলগুলো নির্দিষ্ট যে এই চ্যানেলগুলো নিউজ করতে পারবে। এটাই বলছে উগ্র জাতীয়তাবাদ লালন করে, অর্থাৎ তারা নিজেদের জাতীয়তাবাদকে শ্রেষ্ঠ মনে করে, অর্থাৎ তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এটা মনে করে। একইভাবে যুদ্ধবাদী, অর্থাৎ তারা যুদ্ধ করতে চায় এবং পার্শ্ববর্তী এলাকাকে দখল করতে চায়, সাম্রাজ্যবাদী। একইভাবে হচ্ছে প্রচার মাধ্যমকে তারা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ নিউজ চ্যানেলগুলো বা টিভি চ্যানেল বা পত্রিকাকে নিয়ন্ত্রণ করে একনায়ক, কারণ একনায়কের বিরুদ্ধে লেখালেখি যাতে না হয়। ঠিক আছে, ওকে। অনিকা জাহান তাকুয়া কি বলেছো? আমি তোমার কমেন্টসটা একটু দেখি, তুমি যে কমেন্টসটা করেছো আমি দেখি নাই, কি বলতে বলেছো? অনিকা, তোমার কমেন্টসটা এখানে নাই। ওকে, তোমার কমেন্টসটা এখানে নাই, থাকলে আমি দেখতাম। আচ্ছা, এখানে যে বিষয়টা বললাম স্যার, কোরিয়ার এর তো অনেকেই দেখি চুলে কালার করা, এটা দক্ষিণ কোরিয়া। সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া দুইটার মধ্যে পার্থক্য আছে। এই জন্য একজন জিজ্ঞেস করেছে যে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া কোনটা, শিমু জিজ্ঞেস করেছে না? শিমু স্যার, ফায়ার সার্ভিস কল করেন, এখানে আগুন লাগছে। আচ্ছা, ফায়ার সার্ভিস কল করতে হবে আর কি। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, বিপ্লবের সম্ভাবনা থাকে, যে কোনো সময় বিপ্লবের সম্ভাবনা থাকে, অর্থাৎ যে কোনো সময় বিপ্লব ঘটতে পারে, এই বিপ্লবের সম্ভাবনা থাকে যে কোনো সময়। সেকেন্ড পেপার কখন পড়াবে? আচ্ছা, সেকেন্ড পেপার তুমি গোল্ডেন বেসে ভর্তি হয়ে যাও, সেখানে শুরু হইলেই তুমি সেকেন্ড পেপার পড়তে পারবে। আমি মেনলি এখানে ক্লাসটা নিচ্ছি, অনেক স্টুডেন্ট আমাকে বলেছে সপ্তম অধ্যায় নিয়ে অনেকের সমস্যা আছে, কিন্তু এখন লাইভে এসে দেখতেছি যে এরাই আমার সাথে প্রতারণা করেছে, যে সপ্তম অধ্যায় পড়াচ্ছি, এরপরে দেখতেছি যে তারা অনেকে ক্লাসে নাই থাকে। কেন? কারণ হচ্ছে একনায়কতন্ত্রে কোনো নির্বাচন হয় না। তোমরা মেনে নিবে যে যেখানে নির্বাচন হয় না অথবা নিক্ষেপ করে, সেক্ষেত্রে বিপ্লব ঘটতে পারে। যদি নির্বাচন না হয় অথবা নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা হয়, তখন সেখানে বিপ্লব ঘটে যেতে পারে, বিপ্লবের সম্ভাবনা থাকে। তাহলে কোথায় বিপ্লবের সম্ভাবনা থাকে? একনায়কতন্ত্রে। এবং ট্রাইপডটা এটা সাজ নেই যেমন বলে, এখানে যেটা আছে সেটা হচ্ছে কি বল প্রয়োগ। বল প্রয়োগটা কি? বল প্রয়োগটা হচ্ছে, এখানে বললাম না যে বল প্রয়োগটাই এখানে বেশি হয়, অর্থাৎ যুক্তির চেয়ে বল প্রয়োগ। যেমন কোভিড যখন শুরু হয়েছে, উত্তর কোরিয়া ঘোষণা দিল কি, যে কোভিড আক্রান্ত কোনো ব্যক্তিকে পাওয়া গেলে যদি সে বিদেশ থেকে আসে, অর্থাৎ সে জানে যে কোভিড আক্রান্ত,
কিন্তু সে বিদেশ থেকে কোরিয়াতে প্রবেশ করে, তাহলে কিন্তু তাকে গুলি করে মারার বা হত্যা করার একটা আদেশ সেখানে জারি করা হয়েছিল। সেই ধরনের বল প্রয়োগের বিষয়টা, অর্থাৎ যুক্তি নয় বরঞ্চ সেখানে বল প্রয়োগটাকে গুরুত্ব দিয়ে দেখা হয়। এটা একনায়কতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আসি একনায়কতন্ত্রের এই বিষয়ে বিভিন্নজন বিভিন্নভাবে তাদের চিন্তাগুলো ব্যাখ্যা করছে। ইতালির মুসোলিনি এবং যিনি মূলত ফেসিবাদের প্রতিষ্ঠাতা, এই ফেসিবাদের জনক, এই ফেসিবাদের জনক বা ফেসিবাদের আব্বা, এই ফেসিবাদের আব্বা মুসোলিনি যেটা করেছেন তার কথা কি যে সব রাষ্ট্রের কর্তৃত্বের আওতায় থাকবে, অর্থাৎ সবকিছুই রাষ্ট্রের কর্তৃত্বের মধ্যে থাকবে, অর্থাৎ রাষ্ট্রের বাইরে কিছু না, সবকিছু রাষ্ট্রের জন্য, সবকিছু রাষ্ট্রই। এবং ইতালির ফ্যাসিস্ট দল একটা নীতিতে বিশ্বাস করতো, সেটা কি বিশ্বাস করো, মান্য করো এবং যুদ্ধ করো। অর্থাৎ বিশ্বাস করার কথা বলছে, মান্য করার কথা বলছে এবং যুদ্ধ করার কথা বলছে। তার মানে যুদ্ধবাদী যে এগুলো কি হয়, যুদ্ধবাদী হয়। জার্মানি হিটলার, এই লাইনগুলো আমি কেন তুলে আনলাম, এগুলো তোমাদের এমসিকিউতে থাকে অনেক সময়, যে এই কথাটি কার, অর্থাৎ এই যে রাষ্ট্রই কর্তৃত্ব মানে সবকিছুর অধিকারী বা সব কিছুই রাষ্ট্রের কর্তৃত্বের আওতায় থাকবে, এটা কার কথা? এটা মুসোলিনির কথা। বিশ্বাস করো, মান্য করো এবং যুদ্ধ করো, এটা কোন দলের নীতি? ফেসিস্ট দল, অর্থাৎ যেটা মুসোলিনি প্রতিষ্ঠা করেছে। আর জার্মানির হিটলার যেটা বলেছে, তার নাৎসি বাহিনী বা ফেসিস্ট বাহিনী, এরা যেটা বিশ্বাস করতো সেটা কি একদলীয় ব্যবস্থায় তোমার সবচেয়ে উৎকৃষ্ট ব্যবস্থা, এবং এই দলগুলোকেই একদলীয় ব্যবস্থার একটা উদাহরণ বলে ধরা হয় বা একনায়কতন্ত্রের উদাহরণ বলে। তাহলে নাজি পার্টি এটা কি পার্টি? এই যে হিটলারের পার্টি। আর মুসোলিনির পার্টি ফেসিস্ট পার্টি। আমি একটু আগেই তোমাদেরকে এখানে লিখে দেখাইছিলাম ফেসিস্ট। তাহলে ফেসিস্টরা যে আইডিওলজিতে বিশ্বাস করতো সেটাই ফেসিবাদ, অর্থাৎ এই ফেসিবাদ যেটা সেটা ফেসিস্ট দলের একটা আইডিওলজি বা একটা আদর্শ। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের কি আছে? আদর্শ আছে। মুসোলিনি বলছে যে নারীর কাছে যেমন মাতৃত্ব, ঠিক একইভাবে পুরুষের কাছে যুদ্ধ অপরিহার্য। নারীর জন্য যেমন সন্তান জন্ম দেওয়া যেমন নারীর জন্য অপরিহার্য বিষয়, ঠিক একইভাবে তোমার যুদ্ধ পুরুষের জন্য অপরিহার্য বিষয় বলে উল্লেখ করেছে। আবার একনায়কতন্ত্রের কিছু ভালো দিক বলি। একনায়কতন্ত্রের ভালো দিকের মধ্যে অন্যতম কি যে তোমার বলিষ্ঠ নেতৃত্ব, অর্থাৎ নেতা ভালো হয়, শক্তিশালী সরকার হয় এবং একইভাবে সরকারের স্থায়িত্ব, অর্থাৎ কেউ ক্ষমতা থেকে সরাইতে পারে না। কারণ একটা দল এমনভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখে যে অন্য দলগুলো এসে সেটাকে কোনোভাবেই ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে না। এই জন্য সরকার স্থায়ী হয়। অন্যদিকে তোমার দক্ষ প্রশাসনিক ব্যবস্থা সেখানে থাকে, অর্থাৎ দক্ষ প্রশাসনিক ব্যবস্থা বলতে সরকার যেহেতু এক দল এবং একজন ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রণ করে, যদি প্রশাসনের কেউ যদি অদক্ষ হয় তাহলে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই জন্য এরপর কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। যেহেতু একটাই দল, তারা যে পরিকল্পনা নিবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজে সম্ভব হয় এবং আর্থিক সাশ্রয় হয়, কারণ সেখানে নির্বাচন হয় না, এই জন্য আর্থিক সাশ্রয় হয় এবং জরুরি অবস্থা মোকাবেলা সম্ভব, অর্থাৎ সহজে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়, যেমন যুদ্ধ লাগলে বা জরুরি কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সেটা মোকাবেলা করা সম্ভব। এরপরে কি জাতীয়তাবাদ, এমন জাতীয়তাবাদ লালন করে যেটা উগ্র জাতীয়তাবাদ বলা হয়, যেটাকে উগ্র জাতীয়তাবাদ, তার মানে উগ্র জাতীয়তাবাদ লালন করে বা উগ্র জাতীয়তাবাদ তারা বিশ্বাস করে। আর এটা দ্রুত অর্থনৈতিক উন্নতি হয়, কারণ একটা মাত্র রাজনৈতিক দল এবং একজন ব্যক্তি দ্বারা শাসন হয় এবং সে তার ইচ্ছা অনুযায়ী পলিসি মেক করে এবং অর্থনীতিকে উন্নত করার জন্য চেষ্টা করে। এটা একটা ভালো দিক। আর এটা কি জাতীয় সংহতি প্রতিষ্ঠা হয়, অর্থাৎ দেশের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সাহায্য, সহানুভূতি, পরস্পরের প্রতি ভালোবাসার এই বন্ধন সৃষ্টি হয়, অর্থাৎ দেশের ভিতরে সংহতি প্রতিষ্ঠা পায়, যেটাকে ইংরেজিতে বলা হয় যে ন্যাশনাল সলিডারিটি। এই ন্যাশনাল সলিডারিটি প্রতিষ্ঠা হলে দেশের ভিতরে অস্থিতিশীলতা কমে আসে, অনেক সময় দেশ অনেক বেশি এগিয়ে যায়। যেমন আমরা লিবিয়ার গাদ্দাফির কথা তোমরা নাম নিশ্চয়ই শুনেছো, এবং এর পাশাপাশি আরব দেশ, বেশিরভাগ আরব দেশে কিন্তু একটা সময় রাজতন্ত্র একনায়কতন্ত্র এরকম শাসন ব্যবস্থার মধ্য দিয়ে গেছে। যেমন লিবিয়ার গাদ্দাফির কথা বললাম না, লিবিয়া কিন্তু আজকের এই পর্যায়ে আনার ক্ষেত্রে গাদ্দাফির ভূমিকা কিন্তু অনেক বেশি ছিল। আর গাদ্দাফিও ছিল একজন একনায়কতান্ত্রিক শাসন। পরবর্তীতে আমেরিকা বা বিভিন্ন দেশের চাপে তাকে মেরে ফেলা হয়েছে। ওকে স্যার, এই ওদের কোন কোন টপিক থেকে সিকিউ প্রশ্ন আসে তার একটা সাজেশন দিলে ভালো হতো। আয়ান চৌধুরী, অপু, তুমি ক্লাস করে আগে বিষয়গুলো বুঝো,
এরপরে তুমি নিজেই বুঝতে পারবে যে আসলে কোন জায়গা থেকে প্রশ্ন হয়। ভালো দিক বললাম, খারাপ দিক আছে। খারাপ দিক হচ্ছে গণতন্ত্র বিরোধী, প্রগতি বিরোধী, সাম্য স্বাধীনতা বিরোধী, এবং সেখানে যারা সরকার থাকে তারা অনেক সময় উদাসীন হয়, কারণ একটাই মাত্র দল, তো তারা উদাসীন হয়ে পড়ে, কারণ তারা জানে যে কোথায় আর যাবে, ঘুরে ফিরে তো আমাদের কাছেই আসতে হবে, এই জন্য তারা উদাসীন থাকে। আর এটা হচ্ছে দুর্নীতি বেড়ে যেতে পারে, যেমন এক দলের আত্মীয় স্বজন বা এক দলের মানুষেরাই দুর্নীতি করতে পারে। ঠিক আছে, তোমরা কি ক্লাসটা একটু শেয়ার করবা যাতে করে স্টুডেন্টরা আরও কিছু এনগেজ হতে পারে? স্টুডেন্ট সংখ্যা খুবই কম, আমার নিজেরই ভালো লাগছে না ক্লাস নিতে। একটু দ্রুত বলো। আচ্ছা, এখানে হৃদয় কমেন্টস করছে, আমি তো নেত্রকোনা কলেজে পড়ি না। কে এমনই কই আফু? আমিনুল ইসলাম নাবিল কোত্থেকে? এই আমিনুল, তুমি কোথাকার, কোন কলেজ? আচ্ছা, এরপরে হচ্ছে কি রাজনৈতিক শিক্ষা এবং সচেতনতা বাড়ে, অভাব। কারণ হচ্ছে একটাই মাত্র দল, সেখানে রাজনৈতিক প্রসার হয় না, রাজনীতির দল মিছিল মিটিং হয় না, সমাবেশ হয় না, এই জন্য রাজনৈতিক শিক্ষার সেখানে প্রসার ঘটে না এবং সচেতনতা বাড়ে না। কি সচেতনতা? রাজনৈতিক সচেতনতা, অর্থাৎ অধিকার সচেতনতা সেখানে বাড়ে না, কারণ রাজনৈতিক দল অন্যগুলো না থাকলে সমালোচনা হয় না, এই জন্য মানুষেরাও অসচেতন অবস্থায় থেকে যায়। আর এটা হচ্ছে কি বিপ্লবের সম্ভাবনা বেড়ে যায়, আর এটা হচ্ছে স্বৈরতন্ত্রের নামান্তর, অর্থাৎ একনায়কতন্ত্র একটা পর্যায়ে গিয়ে স্বৈরাচারী হয়ে যায়। এটা হচ্ছে খারাপ দিক। তাহলে আমরা খারাপ দিকের মধ্যে বললাম গণতন্ত্রের বিরোধী এবং প্রগতি বিরোধী, সাম্য স্বাধীনতা বিরোধী, দায়িত্বশীলতার অভাব দেখা দেয়, এবং অন্যদিকে হচ্ছে তোমার কি দুর্নীতি বেড়ে যেতে পারে, তোমার রাজনৈতিক শিক্ষা এবং সচেতনতার অভাব দেখা দিতে পারে, বিপ্লব হতে পারে যে কোনো সময়, আবার অনেক সময় এটাকে স্বৈরতন্ত্রের নামান্তর বলেও অনেকে উল্লেখ করেছে। ওকে, আমরা বেশ কয়েকটা পয়েন্ট জানলাম, এগুলো জাস্ট তোমাদের এমসিকিউতে আসতে পারে। যেমন ধরো বহুপদী প্রশ্ন বললাম যে বহুপদী প্রশ্নে কি বললো, বহুপদী প্রশ্নে বললো যে নিচের কোনগুলো একনায়কতন্ত্রের দোষ বা খারাপ দিক। তো 1 2 3 দিল, তাহলে নিচের কোনগুলো সঠিক? তাহলে দেখো তিনটাই সঠিক না, এই তিনটা সঠিক তো নাকি? প্রগতি বিরোধী, গণতন্ত্র বিরোধী, সাম্য স্বাধীনতা বিরোধী। এখন তুমি পড়ছো হচ্ছে গণতন্ত্র বিরোধী, পড়ো নাই কোনটা? প্রগতি বিরোধী। তাহলে উত্তরে কি লিখতে পারবা? পরীক্ষায় আসলে লিখতে পারবে না। এই জন্য তোমাদের বলবো অবশ্যই এই জিনিসগুলো তোমরা একটু দেখবা। এবার আসি একনায়কতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্যটা কোথায়। পার্থক্য হচ্ছে কি, আমরা এই পাশে একনায়কতন্ত্র লিখবো, এই পাশে হচ্ছে গণতন্ত্র সম্পর্কে সংক্ষেপে নোট করবো আর কি। তো একনায়কতন্ত্রের ক্ষমতার উৎস কে? এক ব্যক্তি। কয় ব্যক্তি? এক ব্যক্তি হচ্ছে ক্ষমতার উৎস, এবং এখানে হচ্ছে জনগণ, জনগণই হচ্ছে গণতন্ত্রের ক্ষমতার উৎস। তাহলে এখানে আমরা লিখতেছি একনায়কতন্ত্র, আর এখানে লিখতেছি আমরা গণতন্ত্র। ওকে, এই পাশে আমরা গণতন্ত্র সম্পর্কে লিখতেছি। তাহলে ক্ষমতার উৎস কি? এক ব্যক্তি একনায়কতন্ত্রে, আর গণতন্ত্রে হচ্ছে জনগণ। একনায়কতন্ত্রের শাসকের সংখ্যা কয়জন? একজন, বুঝছো? আর এখানে গণতন্ত্রের শাসকের সংখ্যা কয়জন? বহুজন বা অনেক, বা অনেক, অর্থাৎ সবাই আর কি। এখানে ক্ষমতার উৎস শাসকের বহুজন বা অনেকজন, কয়েকজন। তো এখানে যেটা শাসকের সংখ্যা বলছে, আর দলের সংখ্যা এখানে একটা, আর এখানে হচ্ছে তোমার 2 বা ততোধিক, 2 বা ততোধিক। কখনো একটা হবে না, এক গণতন্ত্রে কখনো একটা দল হবে না। আইনসভার ক্ষমতা ও মর্যাদা, এখানে প্রহসনমূলক আইনসভা, আর এখানে মর্যাদা সম্পন্ন আইনসভা থাকবে। ব্যক্তি স্বাধীনতা এখানে নাই, আর ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা পাবে গণতন্ত্রে। শান্তি, যুদ্ধ এবং জাতীয়তাবাদ বিরোধী হচ্ছে এটা হচ্ছে বিরোধী, অর্থাৎ সুস্থ জাতীয়তাবাদ বিরোধী, শান্তি বিরোধী এবং যুদ্ধবাজ একনায়কতন্ত্র। অন্যদিকে গণতন্ত্র হচ্ছে শান্তি, যুদ্ধ বিরোধী এবং জাতীয়তাবাদ, সুস্থ দ্বারা জাতীয়তাবাদী। অন্যদিকে সার্বভৌম ক্ষমতা হচ্ছে এখানে এক ব্যক্তির, আর গণতন্ত্রের হচ্ছে সার্বভৌম ক্ষমতা হচ্ছে জনগণ। ওকে, আমরা এরপরে কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করবো, একটু তোমরা লাইভে থাকো, আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করার জন্য দিব, ঠিক আছে? তোমার সিনি না প্রতিদিন ক্লাস করতে আসলে হুদায় এমন করে, এই তুমি এরকম করো না, আমার ফ্রেন্ডও এগুলো ঠিক না, এগুলো এই ভদ্রলোক আমিনুল ইসলাম নাবিল, সে চায় না যে তুমি ওকে মেনশন করো বা এনে হাও তুমি ওকে কোনো একটা মেসেজ দাও, বাট এটা ঠিক না, এটা কাইন্ড অফ ইপটিজিং এর পর্যায়ে পড়ে। দেশের প্রচলিত আইন অনুযায়ী এটা কিন্তু ইপটিজিং। তো এখানে যেটা বলছে যে সংবিধান যে বিষয়টা, সংবিধান হচ্ছে থাকে না, একনায়কতন্ত্রে সংবিধান থাকে না, বা থাকলে সেটা অকার্যকর হয়ে যায়, আর গণতন্ত্রে সেটা
খুব সুস্থভাবে মানা হয়। জনসম্মতি এখানে থাকলেও এখানে থাকে না, একনায়কতন্ত্রে থাকে না। সর্বাত্মকবাদ হচ্ছে একনায়কতন্ত্র, গণতন্ত্র হচ্ছে মুক্ত বা উদার, হ্যাঁ, এবং সবকিছু ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে হয়ে থাকে। নির্বাচনের ক্ষেত্রে এটাতে নির্বাচন হয় না, আর গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন হয়, একনায়কতন্ত্রের নির্বাচন হয়। আইনের শাসন একনায়কতন্ত্রে তেমন একটা না থাকে না বললেই চলে, কারণ এক ব্যক্তির ইশারায় সব পরিচালিত হয়। আর এখানে গণতন্ত্রে আইনের শাসন থাকতে পারে। স্থায়িত্বের ক্ষেত্রে এটা স্থায়ী, আবার এটা হচ্ছে কি যে গণতন্ত্র হচ্ছে অনেকটা অস্থায়ী প্রকৃতির। আবার যদি বিপ্লবের কথা বলি তাহলে বিপ্লব হতে পারে কোথায়? একনায়কতন্ত্রে, আর গণতন্ত্রে বিপ্লবের সম্ভাবনা কম থাকে। আর এটা হচ্ছে প্রচার মাধ্যম, এখানে প্রচার মাধ্যম একক প্রচার মাধ্যম থাকে, আর এখানে অনেক প্রচার মাধ্যম থাকতে পারে, অনেকগুলো প্রচার মাধ্যম থাকতে পারে। এবার আমরা দেখি দুইটা প্রশ্ন আমরা পারি কিনা। তোমার যে তোমার জার্মানির হিটলার যিনি, সেটা যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন সবসময় বলতেন, এবং বেনিতো মুসোলিনি যেটা বলতেন সেটা হচ্ছে কি এককালীন যুদ্ধ শান্তি সম্ভব নয় এবং সঙ্গতও নয়। অর্থাৎ মুসোলিনি এবং হিটলার এদের চিন্তা ভাবনা দেখো, সেটা হচ্ছে কি যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন, তারা যুদ্ধবাদ ছিল অনেক বেশি। আর গণতন্ত্র হচ্ছে সবসময় শান্তি, বা সবসময় যেটা চাইতো সেটা হচ্ছে সবসময় যাতে গণতন্ত্রের মধ্যে সবসময় শান্তি থাকে। হ্যাঁ, তো এখানে যেটা একনায়কতন্ত্রে সবসময় যুদ্ধবাজ, যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন, এটা হচ্ছে হিটলারের বিখ্যাত কথা। তোমরা তার একটা বই আছে, বইয়ের নাম মনে আছে কিনা দেখি, বই কয়জনে বলতে পারো দেখি, বলতে পারো কিনা? তার বইয়ের নাম কি? অনেক সুন্দর, কিছু নিতে চায় না ভাইয়া, এখানে ক্লাস থেকে একজনকে বের করে দেন। কাকে বের করে দিব বলো? অনেক সুন্দর ভাই আপনার ক্লাস। আচ্ছা, পৃথিবী বর্তমানে অনেকটা অপারেশন হলোকাস্ট হওয়ার মতো দরকার ছিল। আচ্ছা, অপারেশন হলোকাস্ট নিয়েও পড়ে ফেলছো তাইলে? তাবাসসুম শিমু, দারুণ। চুপচাপ ক্লাস করো, হেল্প হবে আশা করি। আচ্ছা স্যার, অধ্যায়টা অনেক হার্ড। তুমি তো পড়াশোনা করো না, তুমি তো দেখতেছি মেয়েদের পিছনে লাগিয়ে আসো। স্যার, ফার্স্ট পেপার কি মোজাম্মেল হক স্যারের বই থেকে পড়তে হবে? ফাহিমা ফামু, আমি এটা পড়াচ্ছি আমার মতো করে, এবং সব বইয়ের মধ্যেই আমার এই টপিকগুলো পাবে না, কোনো বইয়েই সব টপিক পাবে না, আবার সব বইয়ের মধ্যেই এই টপিকগুলো আছে। তো সুতরাং এই স্লাইডগুলো ফলো করো, বাসায় পড়ো এবং ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আই হোপ হয়ে যাবে। স্যার কি বই? এটা সবগুলো বইয়ের সমন্বয়। ওকে 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 ওকে, এখন তাহলে আমরা এখানে প্রশ্ন দেখবো, কেমন? এই জিনিসটা মনে রাখবে, এটা এমসিকিউতে আসে, এবং এটা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি যখন তোমরা অ্যাডমিশন দিবা, এই ইউনিভার্সিটি অ্যাডমিশনেও কিন্তু তোমাদের এটা কাজে আসবে। ওকে, ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সামেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে এই কথাটা কার। তোমরা বলো তো হিটলারের বিখ্যাত বইটার নাম কি? যে হিটলারের জীবনী নিয়ে লেখা বইয়ের নাম বলো। এগুলো করলে তো কঠিন। আচ্ছা স্যার, ইতিহাসের ভাষায় কূটনৈতিক জ্ঞান থাকা একজন শাসকের আদর্শ কোন, কিন্তু পৌরনীতির ভাষায় ঠিক একই কূটনৈতিক জ্ঞান থাকা ফেসিস্ট, তাহলে আমরা কোনটি মেনে নেব? আচ্ছা, ইতিহাসের ভাষায় কূটনৈতিক জ্ঞান থাকা একজন শাসকের আদর্শ গুণ, হ্যাঁ ঠিক আছে। আমরা স্বাভাবিকভাবে এটাও জানি যে ম্যাকিয়াভেলি বলছে কি একজন শাসককে হতে হবে সিংহের মতো তোমার কি বলবান, এবং শ্রীগাল মানে হচ্ছে কি শেয়াল, অর্থাৎ শেয়ালের মতো চালাক হইতে বলছে, শেয়ালের মতো কি হইতে বলছে, অর্থাৎ ম্যাকিয়াভেলি বলছে যে শেয়ালের মতো কি হও, চালাক হইতে হবে। কাকে? শাসককে। আবার বলছে সিংহের মতো বলবান হইতে হবে। কিসের মতো? সিংহের মতো, অর্থাৎ সিংহের মতো বলবান মানে হচ্ছে শক্তি সামর্থ্যওয়ালা হইতে হবে, অর্থাৎ সিংহের মতো বলবান হইতে হবে। তার মানে কি? তো ম্যাকিয়াভেলির কথা হচ্ছে কি শাসককে এমন হইতে হবে যে শক্তিশালী হবে, এবং শক্তিশালী এর পাশাপাশি চালাক, এই দুইটা জিনিস যদি না থাকে সেই শাসকের ক্ষমতায় টিকে থাকতে পারবে না, অর্থাৎ শাসক থেকে তাকে সরিয়ে অন্য কেউ ক্ষমতা দখল করবে। তো এটা খুব স্বাভাবিক, এবং ইতিহাসের ব্যাখ্যা যেটা সেটা ভিন্ন ব্যাপার, আর পৌরনীতির ব্যাখ্যা ভিন্ন ব্যাপার। এখানে গণতন্ত্রকে গুরুত্ব দেওয়া হয় বর্তমান সময়ে, এবং গণতন্ত্রের বিপরীত শাসন ব্যবস্থা হচ্ছে একনায়কতন্ত্র। এখানে এমন না যে একনায়কতন্ত্র সবসময় খারাপ, একনায়কতন্ত্র আবার সবসময় ভালো, এরকম না। একনায়কতন্ত্র ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত সেটা মানুষের অধিকারকে রক্ষা করতে পারে, আর গণতন্ত্র ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত সে মানুষের অধিকারকে রক্ষা করতে পারে। যেই ব্যবস্থাই হোক না কেন, সেটা যদি মানুষের অধিকারকে রক্ষা করতে না পারে তাহলে সেই ব্যবস্থাকে
তোমার ছুঁড়ে ফেলে দেওয়া দরকার, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমি বললাম। কেউ একজন ইনবক্সে মেসেজ দিয়ে বলতেছে যে কিছু একটা বলবে। আচ্ছা, এখানে যেটা বলছি সেটা হচ্ছে এই জিনিসটা তোমরা মনে রাখবে। এখন আমরা প্রশ্নে যাই। প্রশ্ন আমরা চলে আসলাম প্রায়। আমাদের চলমান কোর্সগুলো সম্পর্কে একটু 2 মিনিট আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে আজকে ওরিয়েন্টেশন শুরু হয়েছে, সেটা হচ্ছে 26 বেসের সেই বহুল কাঙ্ক্ষিত আমাদের গোল্ডেন ব্যাচ। এবং গোল্ডেন ব্যাচটা এখন এই 200 টাকা ডিসকাউন্টে চলছে। তো এইচএসসি 26 বেসের এবং 25 বেসের যারা অনেক স্টুডেন্ট আছে রেপিড বেসের মধ্যে, এখানে অলরেডি ক্লাস করছে কিছু। হ্যাঁ, তো এখানে বললাম না যে বেসগুলো হচ্ছে বিশেষায়িত, মানে ইন্টারমিডিয়েটের প্রস্তুতির জন্য। এর চেয়ে ভালো মনে হয় বেস আসলে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তেমন একটা নাই। বাংলাদেশের যে কয়টা মুষ্টিময় হাতে গোনা কয়টা প্ল্যাটফর্ম আছে তার মধ্যে আমরা মানবিকের শিক্ষার্থীদের জন্য আমরা একটা, বুঝতে পারছো? তো ওই দিক থেকে তোমরা নিঃসন্দেহে আমাদের কোর্সগুলো এনরোল করতে পারো। প্রশ্নে চলে যায়। তো এটা একটা প্রশ্ন, এক জাতি এক দেশ এক নেতা কোন সরকারের আদর্শ? নিশ্চয়ই তোমরা বলতে পারবে আশা করি। বলো বলো বলো, কমেন্ট সেকশনে জানো। দ্রুত 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 দ্রুত। ভাই টি20 বেস কখন আসবে জানি না, এবং এটা খুব শীঘ্রই আসবে। তোমাদের আনোয়ার স্যার বলবে। এটা তোমরা পেজে মেসেজ দাও, পেজে মেসেজ দিলে বুঝতে পারবা। ওকে, আমি গোল্ডেন ব্যাচে ভর্তি হয়ে গেছি। ভালো কাজ করছো, কারণ 2টা পত্র প্রস্তুতি নেওয়া এইভাবে লাইভে 1-2টা ক্লাস নিয়ে সম্ভব না। এবং এগুলোর জন্য ইন্টেন্সিভ যেটা কেয়ার বলি আমরা, একদম পরিপূর্ণ কেয়ার যেটা, সেটা দরকার। একনায়কতন্ত্র চমৎকার, তোমরা যারা উত্তর করেছো, বিশেষ করে সামিহা, কেয়া। এবার হচ্ছে একনায়কতন্ত্র কি? একনায়কতন্ত্র কি, এটার উত্তর হচ্ছে এটা। একনায়কতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে সার্বভৌম ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় এবং সেই ব্যক্তি তার নিজের ইচ্ছা অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে। তাহলে এই কথাটা ঠিক কার কথার সাথে মিলে যাচ্ছে জানো? এই যে এই কথাটা মিলে যাচ্ছে হচ্ছে নিয়মান। তোমরা একটু আগে যে নিয়মানের যে সংজ্ঞাটা পড়েছো না, এই নিয়মানের সংজ্ঞাটার সাথে মিলে যাচ্ছে। এই নিয়মান এই কথাটা বলছে, একনায়কতন্ত্র হচ্ছে এটাই। এরপরে আসি হচ্ছে, আমরা এরপরে প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর নিচের কোন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? তো কোন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে? নিশ্চয়ই তোমরা জানো যে বিশ্বযুদ্ধের পরে যার মাধ্যমে একনায়কতন্ত্র ফর দ্য ফার্স্ট টাইম প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে জার্মানির হিটলারের মাধ্যমে। এবং এর পাশাপাশি অন্যান্য অন্যত্র ওই যে তোমার একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা ছড়িয়ে পড়েছে। ওকে, তো এই জিনিসগুলো তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, এরপরের প্রশ্নে আমরা যাই। সেটা হচ্ছে কি, রাষ্ট্র মুখ্য ব্যক্তি গুণ কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য? এটাও হচ্ছে একনায়কতন্ত্র। আমি জানি তোমরা এগুলো পারবা, এখানে উত্তর সহ দেওয়া আছে, ঠিক আছে? আমরা কি ফাও নি নিয়মান? আচ্ছা, তুমি ফাও কে বলছে? এখন মনে হচ্ছে তুমি আসলেই ফাও। হ্যাঁ, তোমাকে ফাও কেউ বলছে? এখন মনে হচ্ছে তুমি ফাও। আচ্ছা, এখন যেটা বলছি সেটা হচ্ছে মনে রাখবে, এখানে যে একনায়কতন্ত্র অর্থাৎ হচ্ছে ব্যক্তি মুখ্য নয়, এখানে রাষ্ট্রই হচ্ছে মুখ্য। ব্যক্তি এখানে গৌণ, মানে হচ্ছে ব্যক্তি এখানে কম গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ। আমরা এখন গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যেটা মনে করি, গণতন্ত্রে এখানে সবার কি আছে? সবার অধিকার আছে, সব মানুষের অধিকার আছে। গণতন্ত্রে সব মানুষের অধিকার আছে। এবং একনায়কতন্ত্রে কিন্তু এখানে সব মানুষের অধিকার নাই, বরঞ্চ রাষ্ট্রীয় সিদ্ধান্তকে অর্থাৎ রাষ্ট্রকে গুরুত্ব দেওয়া হয় এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে কেউ কোনো কথা বলতে পারে না। হিটলারের বইয়ের নাম বলেন নাই, মাইন ক্যাম্প। তোমরা পড়ো নাই হিটলারের বইয়ের নাম? এই হিটলারের জীবনী না বললে আর তুমি মানুষ হলে নাকি? হিটলারের জীবনী পড়তে হবে এবং বুঝতে হবে যে আসলে হিটলার কি বলতে চাইছে, সে আসলে ভালো মানুষ ছিল কিনা, বা সে আসলে কেমন মানুষ ছিল, সেই বিষয়টা জানতে হলেও অন্তত তোমাকে হিটলার পড়তে হবে, ঠিক আছে? ওমর ফারুক স্যার বইয়ের নামটা বললেন না। বইয়ের নাম তো বললেও তুমি বইয়ে পাবে না। বইয়ে কোত্থেকে পাবে? আমি তো একটা বই থেকে পড়াচ্ছি না, সবগুলো বই তোমাদের ইন্টার লেভেলে যে বইগুলোতে এই টপিকগুলো আছে সবগুলো বইয়ের একটা সমন্বয় হচ্ছে আমার এই লেকচার শিট। ওকে, এগুলো তোমাদেরকে দিব যদি তোমরা আমাদের এই অধ্যায়টা পুরো শেষ হয়, দেন আমি তোমাদেরকে এটা স্লাইড আকারে আমাদের পেজে তোমাদেরকে আমি দিয়ে দিব। এবং লেকচারগুলোর সাথে সাথে তোমরা আমাদের একটা মেসেঞ্জার চ্যানেল লিঙ্ক পাবে, সেখানে ক্লিক করে সেখানে ইন হয়ে যাও, ফাইলটা সেখানে দিলে তোমরা পেয়ে যাবে। ওকে, তোমরা এবার প্রশ্ন করো।
এরপরে হচ্ছে তোমার বুঝতে পারছো, তাহলে এক না একতন্ত্র হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা। আচ্ছা ভালো হয়ে যাও এখান থেকে, আমি তোমাকে ব্লক করে দিব আমিনুল ইসলাম নাবিল, আমি তোমাকে এখান থেকে ডিরেক্ট ব্লক করে দিব, কিক করে দিব সমাজতান্ত্রিক। আচ্ছা স্যার আমার একটু ভালো বলেন তাইলে ভালো হয়ে যাবে। তুমি আসলে একটা ভালো ছেলে, তুমি ক্লাস করবা। আচ্ছা আকি নৌর, আমার হাতে হিটলারের ভালো মানুষ ছিলেন। আচ্ছা মতে, তোমার মতে হিটলার ভালো মানুষ ছিলেন, সবার ক্ষেত্রে সেটা একই রকম হয়ে যাবে, তুমি হয়ে যাবে হিটলারের ছোটো বোন। মাহিজনা বলছে স্যার আপনার মতেই হিটলার কেমন লোক ছিল। আমার মতে হিটলার কেমন লোক ছিল সেটা তুমি বইটা পড়ার পরে তুমি নিজেই বুঝতে পারবে। আমার মতে কেমন সেটা জানার আগে তোমার মতে কেমন সেটা তুমি আগে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ক্লাস প্রায় শেষ, আর কয়বার বলবো? আচ্ছা ক্লাস প্রায় শেষ, হ্যাঁ সোমাইরা যারা, ক্লাস প্রায় শেষ এবং আজকে তোমাদেরকে পড়ালাম একনায়কতন্ত্র এবং আজকে আমি বিশেষত একটু দেরিতেই ক্লাসে ইন করেছি এবং হচ্ছে তোমাদের রেসপন্সও তেমন একটা বেশি পাই নাই। যেখানে 100+ শিক্ষার্থী জয়েন হয় সেখানে আজকে জয়েন হয়েছে মাত্র 50 জন, যার মধ্যে তোমরা এখন 40 জন ক্লাস করছো। তবে এইটা অত্যন্ত ভালো যে 50 জনের মধ্যে 40 জন ক্লাস করছে। আমরা আস্তে আস্তে আগাই, সমস্যা নাই। আর নেক্সট ক্লাসে আমরা 2টা টপিক ভালো করে পড়বো, তার মধ্যে একটা হচ্ছে সংসদীয় সরকার আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। এবং এগুলো সম্পর্কে না জানলে তুমি এই অধ্যায়টা না পড়লে তোমার যে পৌরনীতি পড়া, সেই পৌরনীতি পড়াটা তোমার কাছে অসম্পূর্ণ থেকে যাবে, ঠিক আছে? ওকে, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং তোমাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের পৌরনীতির ক্লাস চলবে প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার রাত 9টায়। আর নেক্সট ক্লাস দেখা হবে শুক্রবার রাত 9টায়। ভালো থাকবে সবাই।